দেখুন ভরা পদ্মা নদীর উপর দিয়ে কিভাবে পারাপার হচ্ছেন চর আষাঢ়িয়া দহের মানুষেরা। এই চরে ভাঙা গড়া জীবন, কখনো নদীতে ভাঙা যায়, হয়ে যায়, বাস্তুহারার মতো কত গরিব দুঃখী আছে, বুঝেছেন। যখন বন্যা হয় তখন খুব অসহায়। রাজশাহী থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন। বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে যাব রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একেবারে ভারত সীমান্তবর্তী চর, যে চরের নাম চর আষাঢ়িয়া দহ। এই চরে আমি যাব করে আমার যাওয়া হয়নি, কিন্তু আজকে যে যাচ্ছি এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে যখন আমি সাংবাদিকতা করেছি দীর্ঘদিন রাজশাহীতে অনেক চরে গেছি, কিন্তু চর আষাঢ়িয়া দহতে আমার কখনো যাওয়া হয়নি। অনেক দেরিতে হলেও সেই আশা আমার পূর্ণ হচ্ছে। আর চরের অবস্থানটাই এমন যে কারো যেতে ইচ্ছে করবে। এখানে যে মানুষেরা বসবাস করেন তাদেরও সংগ্রামী জীবন, তাদের সেই সংগ্রামী জীবন দেখব, সেখানকার মানুষ কিভাবে বাঁচেন মূলত সেটি তুলে ধরব। চলুন বন্ধুরা, ঘুরে আসি ভারত সীমান্তবর্তী চর চর আষাঢ়িয়া দহ থেকে। রাজশাহী শহর থেকে রওনা দিয়ে আমরা যাচ্ছি গোদাগাড়ী উপজেলার বিদিরপুর ঘাট অভিমুখে। বিদিরপুর ঘাট থেকে নৌকাযোগে যেতে হবে চর আষাঢ়িয়া দহে। এই পথে যেতেই বরেন্দ্র অঞ্চলের উঁচু নিচু ভূমি দেখে নিতে পারেন। আজকে এই যে চর আষাঢ়িয়া দহ যাচ্ছি, আমার সাথে বেশ কয়েকজন আমার প্রিয় মানুষ রয়েছেন, তাদের সাথে চরে যাচ্ছি। যাদের একজন সোহেল ভাই, এই যে এটা হচ্ছেন সোহেল ভাই। যারা আপনারা সোহেল ভাইয়ের ভিডিও দেখেন নিশ্চয়ই দেখেছেন যে তিনি শুধুমাত্র চর নিয়েই ভিডিও করেন। সেই সোহেল ভাই আমার সঙ্গে রয়েছেন। আর আমার স্নেহের ছোট ভাই এনায়েত, সে প্রযুক্তিতে অনেক দক্ষ, আমাকে অনেক বিষয়ে সবসময় হেল্প করেন, আপনারা অনেকেই জানেন বিষয়টি। এনায়েতও যাচ্ছে সেই চরে, আর এনায়েতও ব্লগিং শুরু করেছেন। এর পাশাপাশি সোহেল ভাইয়ের ক্যামেরায় কাজ করছেন জনি ভাই, ওনারও ইউটিউব চ্যানেল রয়েছে। সবাই কন্টেন্ট ক্রিয়েটর এখানে, আর আমরা সবাই মিলেই যাচ্ছি সেই চর আষাঢ়িয়া দহ। ভাই, বিদিরপুর ঘাট কোন দিকে? বিদিরপুর সামনে বাইপাস মোড় হয়েছে, ডানে যেতে। আচ্ছা, এবার রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক থেকে শাখা রাস্তায় নেমে গেল আমাদের গাড়ি। পিচঢালা এই সরু পথের দুই পাশে দেখতে পাচ্ছি একের পর এক গ্রাম। পদ্মা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই জনপদ অনেক সুন্দর। মানে বিদিরপুর ঘাটটা কি এই সামনে গিয়ে? এ ভাই, বিদিরপুরের রাস্তা কোনটা? চলে আসলে ঘাটে যাব। ঘাট এখানে, আমরা ইয়াতে যাব আষাঢ়িয়া দহ। আমরা বিদিরপুর ঘাটে এসেছি। এখান থেকেই চর আষাঢ়িয়া দহের নৌকা নাকি ছেড়ে যায়। এখন ঠিক দুপুর, আজান দিচ্ছে বিভিন্ন মসজিদ থেকে, আজানের ধ্বনি ভেসে আসছে। আর ঠিক সেই মুহূর্তে আমরা চলে এসেছি বিদিরপুর ঘাটে। আমার জানি না আমরা এখান থেকে এখনই নৌকা পাবো কিনা, দেরি হবে জানি না, গেলেই বুঝতে পারবো। রাস্তা থেকে নেমে ঘাটের দিকে হাঁটা দিলাম আমরা। দুইবার এই ঘাট অতিক্রম করে গেছি, কিন্তু বুঝতেই পারিনি। ভাইজান, নৌকা কখন ছাড়বে এই ঘাট থেকে? এখন ছেড়ে দেবে 5 মিনিট পরে। 5 মিনিট পরে ছাড়বে। প্রতিদিন কয়টা নৌকা যায় এখান থেকে? 10টা যায়। 10টা নৌকা যায় না? ভাড়া কত? 5 টাকা ভাড়া। বন্ধুরা, ভাড়া খুবই কম এই বিদিরপুর ঘাট থেকে
চর আষাঢ়িয়া দহ যেতে মাত্র 5 টাকা ভাড়া লাগে। এই ঘাটে রাত দিন এভাবেই লোড আনলোড হয় মালামাল। সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় নৌপথে মালামাল পরিবহন একেবারেই কমে এলেও এখনো নিঃশেষ হয়ে যায়নি এর উপযোগিতা। এই নৌকাটি যাবে চর আষাঢ়িয়া দহে। যাত্রী ওঠার আগেই নৌকাটিতে তোলা হয়েছে বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য। চাল ডাল বাদে জীবনধারণের সব কিছুই শহর থেকে নৌকায় করে নিয়ে যেতে হয় বিচ্ছিন্ন সেই চরে। কিছুক্ষণের মধ্যেই এই ঘাট থেকে নৌকা ছেড়ে যাবে চর আষাঢ়িয়া দহর উদ্দেশ্যে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি চর আষাঢ়িয়া দহ, ওই যে ওটাই হচ্ছে চর আষাঢ়িয়া দহ, ঠিক আছে তো? ওইটাই তো। আর ওই যে ধোঁয়া উঠছে ওপাশে, এটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া না? এই যে এ পাশে ইন্ডিয়া আর এ পাশে হচ্ছে বাংলাদেশের চর আষাঢ়িয়া দহ। নৌকা এখন ছেড়ে দিবে আস্তে আস্তে। সবাই যে যার মতো করে নৌকায় উঠে যাচ্ছেন। দেখুন এই নৌকাটি যাবে চর আষাঢ়িয়া দহ। কত মানুষ, কত যাত্রী। এই যে দেখুন, আঙ্কেল আষাঢ়িয়া দহ যাবেন? বাড়ি ওখানে আপনার? আপনি তো অনেক কিছু নিছেন একবারে। দেখুন আম গাছ, ব্যাগে কলা, মাথায় কি যেন নিয়েছেন। আপনি তো সার্কাস করছেন মনে হচ্ছে। দেখছেন কত কি নিয়েছেন আপনি। দেখুন মানুষেরা এভাবেই মালামাল বহন করতে অভ্যস্ত, স্বাভাবিক। কিন্তু আমরা পারবো না কিন্তু এরকম। বন্ধুরা নৌকায় উঠে গেছি। দেখুন নৌকা একেবারে ভরা, মানুষের চেয়ে বেশি মালামাল। এখানে অনেক মালামাল যাচ্ছে চর আষাঢ়িয়া দহতে। তারা এইসব বিক্রি করবেন দোকানে, বা সেখানে যে ছোটোখাটো বাজার রয়েছে সেই বাজারে বিক্রি করবেন। অনেকে আবার তার পরিবারের জন্য বাজার করে নিয়ে যাচ্ছেন এখান থেকেই। এভাবেই এখানকার মানুষেরা তাদের জীবনযাপনের জন্য যেসব জিনিস লাগে, কখনো নদীর এপারে এসে বিদিরপুর হয়ে গোদাগাড়ি কিংবা রাজশাহী থেকে মালামাল কেনেন। নৌকা চলছে চর আষাঢ়িয়া দহ অভিমুখে। কত মানুষ, কত মুখ, কত আশা, কত নিরাশা। সুবিধার চেয়ে যেখানে অসুবিধা বেশি, সুখের চেয়ে যেখানে দুঃখ বেশি, সেই চরেই এই মানুষগুলোর আপন নিবাস। বন্ধুরা দেখুন ভরা পদ্মা নদীর উপর দিয়ে কিভাবে পারাপার হচ্ছেন চর আষাঢ়িয়া দহের মানুষেরা। এই মৌসুমে নৌকায় তাদের একমাত্র অবলম্বন। শুধু এই মৌসুম নয়, শুষ্ক মৌসুমে বেশ কিছু পথ হয়তো চরে হাঁটতে হয়, কিন্তু তাদের এখানেও এই বর্ষার মৌসুমে অন্তত হাঁটতে হয় না। তবে যখন নদী উত্তাল হয়ে ওঠে তখন কিন্তু এই পারাপারটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আজকে নদী একেবারে ধীর স্থির, মনে হচ্ছে শান্ত কোনো পুকুর। স্রোত আছে কিন্তু সেই মাত্রা ঢেউ নেই, কোনো ঝুঁকি নেই। আরামেই কিন্তু পার হয়ে যাচ্ছি এই নদীটি এই ভর দুপুরে। বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে চর আষাঢ়িয়া দহের মানুষদের সড়ক যোগাযোগের কোনো উপায় নেই। এই চরের দুই দিকে কাঁটাতারে ঘেরা ভারত সীমান্ত, আর বাকি দুই দিকে নদী। আক্ষরিক অর্থেই চরবাসী এই মানুষদের যেন এক আবদ্ধ জীবন। চলে এসেছি চর আষাঢ়িয়া দহ। একেবারে দারুণ লাগছে এই চরের যে ঘাট,
সেই ঘাটটা এই দূর থেকে দেখছি, খুবই অসাধারণ লাগছে। মনে হচ্ছে শিল্পীর তুলে দিয়ে আঁকানো কোনো চিত্র, সেই রকম ছবির মতো সুন্দর, যেটা আমরা বলে থাকি। এই চরের এই ঘাটটিও আমার কাছে সেই রকম লাগছে। নিশ্চয়ই এই পুরো চরটাই অনেক সুন্দর হবে। দেখুন না কত সুন্দর এই চরটি, আর এখানে কত নৌকা রয়েছে। এখানে পাট বোঝাই গাড়ি দেখতে পাচ্ছি, আর সারি সারি অনেক নৌকা এখানে রাখা হয়েছে। সত্যিই আষাঢ় চর, আষাঢ়িয়া দহ, এসেই গেলাম, খুবই ভালো লাগছে। ধীরে ধীরে নৌকাটি ভেড়ানো হলো ঘাটে। সাথে সাথেই চরবাসী যাত্রীরা তাদের মালামাল নিয়ে নামতে শুরু করলেন নৌকা থেকে। কেউ বাড়ির সওদা নিয়ে, কেউ দোকানের মালামাল, কেউ বা সন্তান কাঁখে ধীর পায়ে নামছেন চরে। নৌকা থেকে নামার পর কেউ মোটর সাইকেলে চেপে, কেউ বা পায়ে হেঁটে হাঁটা দিল বাড়ির দিকে। শুরুতে বলেছিলাম 5 টাকা ভাড়া, আসলে 5 টাকা ভাড়া নয়, ওটা ঘাটের ভাড়া। আর নৌকা ভাড়া হচ্ছে 20 টাকা করে পার হেড। আমাদের 4 জনের 80 টাকা দিতে হলো আর কি। ভাই, চরের মানুষের জীবন কেমন এখানে বলবেন কি? অত তো সুস্থ নয়। কিরকম? এটা ডেলিভারি রুগী যাইতে যেতে মরে গেল। কবে? এই মূর্তি আছে যদি কবে? হ্যাঁ, এরকম রেগুলার ঘটে? হ্যাঁ। আর কি সমস্যা আছে এখানে? সমস্যা মেডিকেল নাই, ঠিকভাবে কারেন্ট নাই, বিভিন্ন সমস্যা শেষ নেই। চর আষাঢ়িয়া দহ, ভারত সীমান্তবর্তী এই চরের আয়তন প্রায় 14 বর্গ কিলোমিটার। এই চরে ছড়িয়ে ছিটিয়ে থাকা 16টি গ্রামে বসবাস করেন প্রায় 30,000 মানুষ। এই চর নিয়েই গঠিত হয়েছে চর আষাঢ়িয়া দহ ইউনিয়ন পরিষদ। বিশাল এই চরে পাকা রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, হাট বাজার সবই রয়েছে। এখানে একটি কমিউনিটি ক্লিনিক থাকলেও পাওয়া যায় না কোনো চিকিৎসা সেবা। বিশাল সোলার প্ল্যান্ট বসিয়ে কয়েক বছর আগে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হলেও বর্তমানে সেই ব্যবস্থাও প্রায় অকেজো হয়ে পড়েছে। ঘাটেই রয়েছে চায়ের দোকান। এখানে চায়ের সাথে বিস্কিট, পাউরুটি, কলা সবই বিক্রি হয়। শুধু যাত্রী নয়, এই চরের মোটরসাইকেলে মালামালও পরিবহন করা হয়। সেই সাথে বাইসাইকেলের ব্যবহারও রয়েছে এখানে। এই চরে ভাঙা গড়া জীবন, কখনো নদীতে ভাঙা যায়, হয়ে যায়, বাস্তু হারার মতো কত গরিব দুঃখী আছে, বুঝেছেন? এখন যখন বন্যা হয় তখন খুব অসহায়। সুখের সময়টা কখন এখানে? সুখের সময় ওইটা চৈত্র মাসে। আচ্ছা, কি হয় সে সময়? তখন পানি থাকে না নদীতে, নদী শুকিয়ে যায়, আচ্ছা, অল্প পানি থাকে। ওইটি আমরা চলাফেরা, এই যে নৌকাটা এখানে ভিড়তে, সেখান থেকে 3 মাইল দূরে কিন্তু নদী চলে যাবে। আচ্ছা, তখন ছোট হয়ে যাবে নদী, আচ্ছা। বুঝেছেন? হ্যাঁ, তখন তো হাঁটা চলাফেরা আরো কষ্ট হয়ে যাবে। কষ্ট হয় যে গাড়ি ও, গাড়িতে যাবেন তো? গাড়িতে যাই, কেউ হাঁটে যায়। আর তো সেই সময় ফসল থাকে নাকি? সে সময় ফসল থাকে, চৈত্র মাসে ফসল। মানুষের পকেটে টাকা থাকে? টাকা থাকে, আবার থাকেও না। আমাদের সবচেয়ে কষ্ট সেটা তো নদী পারাপার। আচ্ছা, এটাতে আমাদের বড় কষ্ট। তাছাড়া আমাদের এখানে ধান, কালাই, পাট, ভুট্টা এগুলো প্রচুর হয়। তো আমাদের এখানে কারেন্ট ছিল, আবার নাই, কারেন্ট চলে গেল। কারেন্ট চলে গেল কেন? হ্যাঁ,
আপনার এই যে প্যানেলই ছিল আর কি, সৌরবিদ্যুৎ ছিল, ও আচ্ছা আচ্ছা, সেটা না। নষ্ট হয়ে গেছে আর কি। চরে আল্লাহ দিলে ভালো আছি, কিন্তু কই ওইটাই সমস্যা। কি সমস্যা? কারেন্ট কি করব, কারেন্ট না থাকলে পারে কি করব, কারেন্ট নাই আপনার। এখন কারেন্ট আলা খুব জ্বালাইছে, যন্ত্রণার উপরে মানুষ আছে, গরম অতিরিক্ত। ঘাটে বসে গাঙের জলে গরুকে গোসল করানোর এমন দৃশ্যও দেখে নিলাম। চিরায়ত গ্রাম বাংলার এক অতি পরিচিত দৃশ্য। কিছুক্ষণের মধ্যেই যাত্রী বোঝায় আরেকটি নৌকা এলো আষাঢ়িয়াদহ ঘাটে। এভাবে প্রতিদিন 10টি খেয়া নৌকা আসা যাওয়া করে এখানে। গত বছর এই নৌরুটে একটি ফেরি চালুর সিদ্ধান্ত নিয়েছিল নৌপরিবহন মন্ত্রণালয়। পরবর্তীতে সরেজমিনে এসে সম্ভাব্যতা যাচাই করেন রাজশাহী জেলা প্রশাসক, কিন্তু এখনও সেই উদ্যোগের বাস্তবায়ন দেখা যায়নি। এখানে ফেরি চলাচল শুরু হলে মানুষের পাশাপাশি সহজেই যানবাহনও আসতে পারবে এই চরে। বন্ধুরা, এই ঘাট থেকে আমাদের যেতে হবে আরও ভিতরে। সেখানে গেলে আমরা বাজার পাবো, তাই তো? বাজার দেখব এবং সেখানে মানুষের বসবাস সব কিছু দেখব। এখন মোটর সাইকেলে উঠবো, মোটর সাইকেল নিয়ে যাব, 50 টাকা করে ভাড়া লাগবে। এক একটি মোটর সাইকেলে 2 জন উঠতে পারবো। আর এদিকে দেখুন যে প্লাস্টিকের বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করছেন একজন, আর এই যে এই আপারা তারা কিনতে এসেছেন। দেখুন বিভিন্ন ধরনের প্রোডাক্ট তিনি বিক্রি করছেন। কি কি কিনলেন বলবেন? জগ, মগ, গামলা। দাম কেমন? দাম ভালোই। কয় টাকা লাগলো এগুলো? এগুলো প্রায় 500 টাকা জিনিস। তো এই কোথা থেকে আসছেন আপনি? আমি এলাকারই। এলাকারই? কেমন বেচে কেনা হচ্ছে? হয় মোটামুটি ভালো। এই যে আমরা বাইকে উঠলাম, আমি আর এনায়েত একটা বাইকে উঠলাম। ভাই আপনার নাম কি? হ্যাঁ, মিনারুল ভাইয়ের মোটর সাইকেলে রওনা দিলাম এই চর আষাঢ়িয়াদহ বাজারের দিকে। আহ, কি দারুণ আষাঢ়িয়াদহ চরের গ্রামীণ পথ আর জনজীবনের এই খণ্ডচিত্রগুলো। এমন পথে চলবো বলেই ছুটে আসি আমি এসব জনপদে। বলেন আপনারা কেমন আছেন এই চরে? আছি মোটামুটি ভালোই আছি। তারপর হাসপাতাল তো নাই, একটা মানুষের যদি যাইতে লেগে ওর গা থেকে 3-4 ব্যাগ রক্ত উড়িয়ে দেয়, তাহলে দেখা যাচ্ছে মারা যাবে রাস্তায়। তাই না? এটাই বেশি সমস্যা। কিন্তু রাস্তা তো পাকাই হয়েছে, এটা পাকা হাতে চেওড়া কম করে আছে, অ্যাক্সিডেন্ট বেশি হয়। তাই? হ্যাঁ, এখানকার মানুষের মূল পেশা কি কৃষি তো নাকি? কৃষি পেশা। শুধু পাকা রাস্তা নয়, এখানে রাস্তার উপর এমন ব্রিজও রয়েছে। চলতে চলতে আমরা চলে এলাম আষাঢ়িয়াদহ বাজারে। এই যে এখানে অনেকগুলি লোক পাবেন, আপনি বিভিন্ন ধরনের সাক্ষাৎকার নিতে পারেন। কি এটা? এগুলো সব এমনি নেতা কর্ম, হ্যাঁ, আওয়ামী লীগের লিগে। হ্যাঁ, এখানে এখানকার এমপি আসবে ফারুক চৌধুরী। ও, এখানে রাজনৈতিক প্রোগ্রাম আছে আজকে, প্যান্ডেল করা আছে। এটা কি মাঠ, বাজারের মাঠ? বাজারের মাঠে নেই। বন্ধুরা, আমরা নামলাম এই চর আষাঢ়িয়াদহ বাজারে। বাজারে আসার আরেকটি কারণ আছে। আমরা তো এখানে এসেছি দুপুর, এখন 2:30 বাজে অলরেডি। তো আমাদের তো খেতে হবে, আর খাওয়ার জন্য এখানে খাবারের হোটেল নেই। একটা হোটেল রয়েছে, তাদের কাছে অর্ডার করলে নাকি তারা খাবার তৈরি করে দেয়। তো আমরা সেখানেই যাচ্ছি, গিয়ে কিছু হয়তো ভাত বা তরকারি কি রান্না করতে পারবে দেখি বলে আমরা হয়তো চরের ভিতরে চলে যাব। তারপর ঘুরে ফিরে এসে এখানে দুপুরের খাবারটা খাবো। কাকা, খাবার হোটেল এটা? আমরা তো আসছি রাজশাহী শহর থেকে, একটু দুপুরে খেতে চাই। বাবু, খাবার তো আমার এখানে খাবার হোটেল, মানে মিষ্টি ছাড়া কিছু থাকে না, চা মিষ্টি। আচ্ছা, ভাত খাইতে চাইলে? ভাত এখানে হয় না, আর ওই দোকানে অর্ডার দিলে হয়, তাছাড়া ভাত এখানে কেউ খায় না বাইরের লোক। কোন হোটেল সেটা? ওই পাশে পাশের হোটেল? নাম কি? কোন দিক দিয়ে যাবো?
ওই পাশে দিয়ে যান, ওই পাশে দিয়ে। আমরা ভুল হোটেলে এসেছি, এই হোটেল না আসলে আরেকটি হোটেল, যেখানে নাকি অর্ডার করলে তারা ভাত রান্না করে দেন। ভাইজান ভাত পাওয়া যাবে এখানে? না ভাত খায় অর্ডার করলে নাকি দেন? দিদি এখন তো শেষ হবে নাই, তো হবে না। সেই সময় নাই, ওই সকালে অর্ডার করতে হতো না? জি, এখন সব খাওয়া দাওয়া কেবল শেষ করে অন্য কাজে জড়িত হচ্ছে। ও, না না হবে না, না হবে না, মিশিয়ে বানাইতে হবে, মেলা কাজ আছে। দেখলেন তো যে আমাদের খাবার আর রান্না করে দিতে পারবেন না, অলরেডি 2:30 বাজে, তাদের হাতে সময় নেই। সকালে বললে হয়তো তারা দিতে পারতেন। সোহেল ভাই কি খাচ্ছেন? সোহেল ভাই জুস খাচ্ছেন, আমিও একটা জুস খেয়েছি। এছাড়া আর এখানে খাওয়ার মতো তেমন কিছু নেই। এই যে এনায়েত কেক খাচ্ছে, এনায়েত এই খেয়ে কিছুক্ষণ টিকতে হবে এখানে। আর মনে হয় সোহেল ভাই অন্য কোনো খাবার এখানে পাওয়া যাবে না। আজকে সারাদিন অনেক কষ্ট হবে। হ্যাঁ, আর এখানে ওই যে পুরি পরোটা এগুলোও পাওয়া যায় না। এখানে সোলারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়, কিন্তু এটা নিয়ে তারা চরম বিরক্ত। শুধুমাত্র সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এখানে বিদ্যুৎ থাকে, রোদ থাকলে থাকে, আর সূর্য ডুবে গেলে আর থাকে না। তাদের প্যানেলে নাই কি সমস্যা হয়েছে, এটা বেশ 5-6 মাস ধরে সমস্যা হচ্ছে না? আর তোমার ফ্রিজে কি কি আছে একটু দেখায়। দেখুন এরা ফ্রিজ রাখছে, এখানে ফ্রিজ চলে, কিন্তু বেশি কিছু রাখতে পারে না যেহেতু বিদ্যুৎ বেশি সময় থাকে না। খোলে কিংবা খোলে না এরকম। এই যে দেখুন জুস টুস রাখা হয়েছে খুব দ্রুত। তোমরা খুব দ্রুত বন্ধ করে দিচ্ছ না? জি, আমাদের এখানে তো কারেন্ট থাকে না, এর জন্য দ্রুত বন্ধ করে দেওয়া হয়, হাওয়াটা বের হয়ে যায়। এখানে হোটেল নাই কেন? আমরা খাইতে পারতেছি না। কারণ এখানে হোটেল নাই, এখানে আপনাদের গ্রামের মানুষ কোনো যাতে কিনা খাবার খায় না, এমনি সন্ধ্যাবেলা চা নাস্তাটা করে, এটাই মেলায়। আর এখানে তো দুপুরে কেউ ভাত কিনে খাবে এরকম মানুষ তো আসে না, সেই কারণে এখানে ভাতের হোটেলও গড়ে ওঠেনি। ও, আর যেখানে এসেছি এটা আসলে চর আষাঢ়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি এখানকার ওই যে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, অর্থাৎ চরের স্বাস্থ্যসেবার একমাত্র প্রতিষ্ঠান এটি। এটি নিয়েই তাদের যত হতাশা, এটি নিয়েই তাদের দুঃখগাথা, যে এখানে তারা কোনো ডাক্তার পান না, কেউ অসুস্থ হলে এখানে কোনো ট্রিটমেন্টও পান না। চিকিৎসা পান এখানে? জি না, কেন? ডাক্তার থাকে? ওষুধ দিয়ে চলে এসেছে। হ্যাঁ, ওষুধ দিয়ে চলে এসেছে। ওষুধ দিয়ে চলে গেছে। ডাক্তার থাকে না, 10টায় আসে, 12টায় চলে যায়। এখানে চিকিৎসা ওরকম হয় না, তাই তো? চিকিৎসা এরকম হয় না। তার তো সমস্যা। আপনাদের অসুস্থ হলে কোথায় যেতে হয়? প্রেমতুলি নাহলে রাজশাহী। রাজশাহী যেতে হয়। মানে প্রেমতলী কি হাসপাতাল আছে? প্রেমতুলিতে পরিবার পরিকল্পনা এইরকমই আছে, কিন্তু ওখানে ডাক্তার থাকে। এটা তো আপনাদের জন্য কষ্ট না, যে ডাক্তার থাকলে তো খুবই কষ্ট। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কি করেন আপনারা? প্রেমতুলি যেতে হয়। এখান থেকে প্রেমতলী যেতেও তো অনেক কষ্ট। যেতে 1 ঘন্টা লাগে। ওই নদী পার হয়ে যেতে হয়? নদী পার হয়ে যেতে হয়। আপনারা বলেন না যে ডাক্তার এখানে থাকে না কেন? চরের মানুষের কথা অত গ্রহণযোগ্য করে না। কষ্ট না করলে তো সুখ আসবে না, আসবে তাই আমরা কষ্ট করে আমরা সুখটা ফিরিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন সীমান্ত পিলার, ওপারে ইন্ডিয়া, এপারে বাংলাদেশ। এই তোমরা তো হর হামেশাই ওপারে যাও নাকি? হ্যাঁ, সমস্যা নাই তো। কোনো সমস্যা হয় না? না।